যদি বলি আপনার প্রতি মাসে বাংলাদেশি টাকায় 6 ডিজিট প্লাস ইনকাম জি, থাকে, অবশ্যই। সেটা কি 3 লাখ টাকা বলবো আমি, নাকি 2.5 লাখ টাকা বলবো, নাকি 3.5 লাখ টাকা বলবো? আমি হচ্ছে যদি Right now. এভারেজ ধরি, রাইট নাও এভারেজ ধরলে অবশ্যই 3 প্লাস। 3+। জি। আলহামদুলিল্লাহ। সো আপনি নিজেকে প্রুভ করেছেন, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর সর্বাবস্থায় আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা সবসময়ের মতো। প্রমোশনাল ভিডিও, বাট শেখার মতো নিশ্চয়ই কিছু না কিছু আছে। যদি আপনি পুরো ভিডিওটা দেখেন আপনার উপকার হবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। নাম এবং পরিচয়টা একটু দেবেন প্রথমে প্লিজ। আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হোসাইন। পরিচয় হচ্ছে আমি কুমিল্লা আমার বাড়ি, জেলা আর শাহেদাপুর গ্রাম, মক্রপুর ইউনিয়ন, নাঙ্গলকোট থানা পড়েছে আর কি। বর্তমানে আমি ওখানে আছি। ওখান থেকে আপনি 10 মিনিট স্কুলের হয়ে কাজ করেন? জি। ভেরি ইন্টারেস্টিং। 10 মিনিট স্কুলে এত মানে আমি জানি না, মানে ওদের কলেবরটা অনেক বাড়ছে, পুরোটা শুনি আমি আসলে। হ্যাঁ, বয়স যখন 10 কি 12 বছর, 11 বছর এরকম, তখন আমার আম্মু মারা যায় আর কি। সো আম্মু মারা যাওয়ার পরে দেন হচ্ছে আব্বু, আমরা দুই ভাই মূলত, আমি এবং আমার বড় ভাই। আব্বু চট্টগ্রাম নিয়ে চলে যায়। আব্বু মূলত চট্টগ্রাম জব করতো, ছোট একটা জব করতো, ওখানে নিয়ে যায়। কিসের জব? জব বলতে একটা সিকিউরিটি গার্ডের জব করতো। বাবা সিকিউরিটি গার্ড ছিল। Right. নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের দুই ভাইকে মাদ্রাসায় ভর্তি করায় দেয়। আমাকে হচ্ছে হেফজখানে ভর্তি করে এবং ভাইকে হচ্ছে আলিয়া মাদ্রাসায় ভর্তি করে। আপনি কমপ্লিট করেছেন? জি জি আপনি হাফেজ? জি জি আলহামদুলিল্লাহ আমি হাফেজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন- প্র্যাকটিসে আছে এখন? জি অবশ্যই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমি ওকে, রিসেন্টলি তারাবি পড়িয়েছি। আমরা প্রয়োজন হলে একটু শুনবো লাস্টে গিয়ে। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে একটা এতিমখানাতে অ্যাডমিশন নিয়ে দেয় আর কি। আমাকে হচ্ছে হেফজখানাতে আর ভাইকে আলিয়া মাদ্রাসায়, একই মাদ্রাসায় অ্যাডমিশন নিয়ে দেয়। ওখানে যে অ্যাডমিশন ফি ছিল বা হচ্ছে যে মান্থলি যে এটা ছিল, উনি একটু বেশি চায়। তো আব্বু অনেক ইয়ে করে, অনুনয় বিনয় করে, হ্যাঁ। রিকোয়েস্ট করে। সো আব্বু মানে অনেক ইয়ে করে বুঝাতে চায় যে এতিম ছেলে, ইয়ে করে নেন। সো হুজুর বলে যে আপনি যে এতিম না, ওর মা নাই বাপ আছে, সো এতিম হবে না। বাবা মা যেন কত বছর বয়সে মারা গেল আপনার? 10 বছর হবে। নর্মাল ডেথ ছিল নাকি কোনো ঘটনা না, ছিল? কোনো প্রবলেম ছিল নরমালি। হুট করে মারা যান? জি জি তার মানে আপনারা দুই ভাই তখন? জি, জি। কোনো বোন ছিল না? জি না। ওকে, তারপর? সো তারপর হচ্ছে আব্বু ওখানে ভর্তি করাই দেয় আমাদেরকে। ভর্তি করানোর পরে যেটা হতো আর কি, আমি তো সব ঠিকঠাক চলছিল, আম্মুর ইয়েতে ছিলাম, বাড়িতে ছিলাম, সব একদম খোলামেলা ইয়েতে ছিলাম। হঠাৎ করে হচ্ছে একটা বন্দিখানা, হেফজখানা যেহেতু একটু ইয়ে থাকে আর কি, অনেক বন্দিখানার মতো। ডিসিপ্লিন, অনেক জি, discipline। রাত 3টা বাজে উঠিয়ে দেওয়া হতো হ্যাঁ। পড়ার জন্য। আমি উঠতে চাইতাম না। তারপরে তখন হুজুরেরা তখন খুব ভয়ঙ্কর কথাবার্তা বললে খুব ভয় পাইতাম। আমি সারাক্ষণ কান্না করতাম। তো আমি এবং ভাই যেহেতু একই মাদ্রাসাতে ছিল, তো ভাইয়া আর আমি একসাথে নামাজ পড়তে আসতাম। ওদের একটা আলাদা সেশন, আমাদের আলাদা। তো ভাইয়া যখন নামাজ পড়তে আসতো তখনই শুধু ওনার সাথে আমার দেখা হতো। তো ভাইয়া ওদের হচ্ছে মসজিদের দুই পাশ ছিল। মসজিদের এক পাশে আমরা হেফজখানা যারা ছিল তারা, আরেক পাশে হচ্ছে যারা আলিয়া মাদ্রাসা ছিল তারা নামাজ পড়তো। তো ওখানে একটা ইয়ে ছিল হচ্ছে আপনার, এই পাশের লোকজন ওই পাশে যেতে পারবে না, মানে আমরা হেফজখানার ছেলেরা আলিয়াতে যেতে পারবো না, আলিয়ার ছেলেরা হেফজতে আসতে এটা পারবে। হচ্ছে ওই যে অনেক সময় দুষ্টামি করতো, কারা দুষ্টামি করে সেটা জানা। ও আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি কি করতাম, যেহেতু ছোট ছিলাম, আমি দৌড়ে আমার ভাইয়ের কাছে চলে যেতাম। ও বড় ছিল আপনার? জি, আমার বড়। তো আমি নামাজের সময় হলে দৌড়ে চলে যেতাম। তো একদিন হুজুর নিষেধ করছে যে তুমি যাও না, ওখানে যাওয়া যাবে না। ভর্তি হওয়ার কয়েকদিন পরে, এরপর হুজুর 2-3বার নিষেধ করার পরে আমাকে বড় হুজুরের কাছে নিয়ে যায় যে এই ছেলেটা এরকম এরকম চলে যাচ্ছে নামাজের সময়। তো উনি আমাকে খুব মারে, ওখানে অনেক মারছিল। মারার পরে আমি তো পুরো, যেহেতু আমার আম্মু কখনো মারে নাই বা আব্বু মারে নাই, এরপর হচ্ছে আমি ওখান থেকে ভয়টা আর বেশি কাজ করতো আর কি। আস্তে আস্তে ওখানে পরিবেশটার সাথে মানায় নেওয়া। জি জি। তো তারপর হচ্ছে ওখানে হেফজ একদম মোটামুটি শেষের দিকে 25 পারার মতো ওখানে কমপ্লিট করে 3 বছরের মধ্যে ওখানে লাগে। শেষের দিকে যেটা হয়, আব্বুর অবস্থা আরো খারাপ, যে চাকরি চলে যায় আব্বুর। চলে যাওয়ার পরে আব্বু মাদ্রাসায় বেতন দিতে পারে না। আপনাদের? এরকম একটা, জি জি, আমার হচ্ছে বেতনটা দিতে পারতেছেন এরকম। প্রায় হচ্ছে 3 মাস কি 4 মাসের বেতন আটকে যায়। তো ওখানে একটা সিস্টেম ছিল, যদি 3 মাস কি 4 মাসের বেতন আটকে যায় তাহলে আপনার ফ্যামিলিকে ডাকা হবে, অথবা আপনার ইয়েটা অফ করে দেওয়া, মিল অফ করে দেওয়া হবে, এরকম একটা সিস্টেম ছিল। তো হুজুর আমাকে কয়েকবার বললো যে তোমার আব্বুকে ডাকাও। আব্বুকে তখন ফোন দিতাম, সিটিসের একটা ফোন ছিল, ফোন দিলাম, আব্বু বললো যে আমি দেখতেছি কি করা যায়। তো এর মধ্যে ভাইয়াও কিন্তু ওই মাদ্রাসা থেকে গিয়ে আব্বুর কাছে থাকতো। আব্বু যেহেতু খরচ চালাইতে পারতেছে না, আব্বুর সাথেই থাকতো। আব্বু আমার ভাইয়া মাদ্রাসা থেকে চলে যায় ওখানে। জি। তো আমি একা থাকতাম। তো দেন হচ্ছে আমাকে একবেলা মেইল অফ করে দেয়। আপনার হচ্ছে আমার যে ইয়েটা ছিল, মিলটা ছিল, আমার খাবারটা ছিল, ওই খাবারটা অফ করে দেয় দুপুরবেলা। টাকার অভাবে? টাকার যখন দিতে পারিনি তখন অফ করে দেয়। তো তখন আপনি হাফেজ হয়ে গেছেন? না হন না, না, তখন 25 পারা 25 পারা কমপ্লিট কমপ্লিট হয়েছে। জি তো মিলিতে ছিল মাত্র 2টা আমি যতদূর জানি। জি জি, দুপুরবেলা এবং হচ্ছে রাত্রে। হ্যাঁ, আর সকালবেলা নিজে থেকে যা পারো সেটাই খাও, ওই জি, জি, মুড়ি সেটাই। চানাচুর যা থাকতো Right, ওগুলোই right. খেতে হতো। তো আব্বু মেইনলি হচ্ছে মাঝে মধ্যে দিয়ে আসতে পারতো মুড়ি চানাচুর, আদারওয়াইজ কিন্তু আমি দেখা যাচ্ছে কারো থেকে কেউ দিত সেটা খেতাম, অথবা না খেয়ে থাকতাম। অলওয়েজ আমি সকালবেলায় কখনোই
কোনো ছেলের সাথে আপনার নাস্তা করেছি বাইরে গিয়ে, বা দেখা যাচ্ছে বাইরে থেকে নাস্তা এনে খেয়েছি। কোন মাদ্রাসা ছিল আপনার? মাদ্রাসার নাম কি? আমি হচ্ছে প্রথম যতটুকু পড়েছি 25 পারা পর্যন্ত, ওটা ছিল হচ্ছে এতিমখানা, যেটা নাম এতিমখানাতে পড়েছেন ছিল, আপনি? জি। ওকে। চট্টগ্রাম ছিল একটা মিল অফ করে দিলে মানে কোন মিলটা? দুপুরে মিলটা অফ করে দিয়েছে। ও একবারে রাতের বেলা খেয়ে সারাদিন এরকম উপোস থাকা? উপোস থাকা। তো 3টা-4টা পর্যন্ত আমাকে হচ্ছে মিল দেওয়া হয়নি ওখানে। এরপরে হচ্ছে বাবুর্চি ডাক দিয়েছে যে তোমাকে যদি মিল দেওয়া হয়নি, তুমি রাত্রে আমাকে মিল দেওয়া হবে না, বলে দিয়েছে যে তুমি তোমার আব্বুর কাছে যাও অথবা একটা ব্যবস্থা করো। এর আগে কয়েকবার সতর্ক করেছে, দেন হচ্ছে ওরা এটা করেছে। এরপরে ওখানে আমি মোটামুটি রাত্রে হচ্ছে বাবুর্চি আমাকে হেল্প করে, বাবুর্চি আমাকে খানা দিয়েছে এক্সট্রা, ওটা খাই। এরপরের দিন আমি মাদ্রাসা থেকে বের হয়ে যাই 25 পারা মুখস্থ হওয়ার পরে? জি জি। ওকে। তো বের হয়ে আমি হচ্ছে আব্বুর কাছে যাই। আব্বুর কাছে যাওয়ার পরে হচ্ছে আব্বু প্রথমত হচ্ছে আব্বু জিজ্ঞেস করেছে যে কেন আসছে। তো আমি আসলে একটা ভুল ছিল যে আমি না বলে চলে গিয়েছি আর কি, মাদ্রাসা থেকে না বলে চলে গেছে। তো আব্বু আমাকে তখন মারে যে কেন না বলে চলে আসছে, আমি টাকা নিয়ে যেতাম এই আর কি। তো তখন আমি মাদ্রাসায় না গিয়ে বাইরে হয়ে যাই ঘর থেকে, যেদিকে দু চোখ যায়। যেদিকে যাই আমি আর পড়াশোনা করবো না, বিষয়টা এমন না, আমার কখনোই এরকম ছিল না যে আমি পড়াশোনা করবো না। তো যেটা হলো আর কি, আমাকে খাবার দেয়নি, এটা আমার কাছে খুব খারাপ লেগেছিল। আচ্ছা। তো দ্যাটস ওয়াই আমি ওখান থেকে বের হয়ে যাই। এরপর একটা ফ্রেন্ডের সাথে 2-3 দিন ঘোরাফেরা করি, আমরা স্টেশনে ছিলাম বা এরকম ঘোরাফেরা করি। তারপর আমার মনে হলো যে না, লাইফ এভাবে চলে না, আমি বাড়ি চলে আসি, ট্রেনে করে আমার বাড়িতে চলে আসি। আসার পরে হচ্ছে দেন আব্বু আবার ডিসিশন নেয়, কিছুদিন পরে আমাকে আরেকটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। তো ওটাও মেনলি এতিমখানা ছিল, ওখানে হচ্ছে অ্যাডমিশন নেই, ওখানে ফ্রি ছিল, আব্বুর পরিচিত ছিল। তো হচ্ছে আব্বু ফ্রিতে হচ্ছে আমাকে ওখানে অ্যাডমিশন করিয়ে দেয়, এবং ওখানে খাওয়া টাওয়া সব ফ্রি, সম্পূর্ণ ফ্রি। তো আমি ওখানে বাকি 5 পারা হচ্ছে কমপ্লিট করেছি। ওখানেও কিন্তু 2 বেলা খাবার ছিল, দুপুরবেলা এবং রাতে। তো সকালে কিন্তু খাবারের সিস্টেম ছিল না। তো আমি যেহেতু সকালে না খাওয়ার একটা অভ্যাসই ছিল, তো ওখানে যেটা করতাম মাঝে মধ্যে সকালে খুব খিদা লাগতো। তো এমনিতে আগের মাদ্রাসা যেটা ছিল সেখানে অনেক ফ্রেন্ড ছিল, ও আমাকে খাওয়াইতো, এরকম চলে যেতে পারবে। কিন্তু ওখানে এরকম কোনো ফ্রেন্ডই ছিল না, আমার তেমন কোনো ফ্রেন্ড ছিল না। তো যেটা হলো, আমি রাত্রে যে ভাতগুলো নিতাম, ওখানে ভাতের সিস্টেম আছে, আপনার অত চামচ দেওয়া হবে। তো ভাত নিয়ে একটু বেশি করে নেওয়ার ট্রাই করতাম, ওটা রেখে দিতেন। তো ওখানে অর্ধেক খেতাম আর অর্ধেক রেখে দিতাম। তো উইন্টার সিজনে প্রবলেম হতো না, যেটা হতো আপনার সকালবেলায় খাওয়া যেত, বাট সামার সিজনে যেটা হতো সকালে পৌঁছে যেত আর কি। আমি এরকম একটা গল্প জানি, আমি মাফ করবেন, আমি যার গল্প তার নামটা কোট করছি না, সেও কোরআনের হাফেজ। ঠিক একই রকম গল্প। রাতের বেলা রুটি দিত, একটা খেত আর একটা রেখে দিত। তো সকালবেলা উঠে দেখতে চুরি হয়ে যাচ্ছে, সো রেগুলার চুরি হয়ে যাচ্ছে। তারপরে কি করা যায়, ইলেকট্রিসিটি যে তার আছে না, ওই তারের মাঝখান দিয়ে রুটি রাখতো, যাতে করে কেউ যদি নিতে যায় তাহলে সে যেন ইলেকট্রিসিটির শর্ট খায়। তো আমি কারো জীবনে হয়তো এর চাইতে কঠিন স্টোরি আছে। হ্যাঁ, আপনার এই গল্পটা শুনে হঠাৎ করে মনে পড়লো। হ্যাঁ, তারপর? তো তখন খেতাম আর কি এভাবে, মাঝে মধ্যে ভাত যদি গন্ধ হয়ে যেত বা খাওয়ার উপযোগী না হতো, আমি ধুয়ে তারপরেও খেতাম। তো বাবুর্চি থেকে একটা কাঁচামরিচ নিয়ে প্রায় সময় কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলতাম। আর দেখা যাচ্ছে উইন্টার সিজনে তরকারি থাকলে ওটাও থাকতো, ওটা সহ। আচ্ছা, এই যে মুখস্থ করা, কন্টিনিউয়াসলি পড়ে পড়ে মুখস্থ করা, এটা খুব ব্রেনের একটা ব্যাপার, আমরা জানি। তার মধ্যে পেটের এই ক্ষুধা, মন বসতো, হতো? আমার আসলে অভ্যাস হয়ে গিয়েছে, আমার ফ্যামিলি থেকে যেহেতু ওরকম সাপোর্ট পাইনি, সো আস্তে আস্তে অভ্যাস হয়ে মানায় না আমার ব্যাপারটা। ব্রেনকে সিগন্যাল দাও, আমার তো আসলে এর চেয়ে বেশি সামর্থ্য নাই। জি, অলওয়েজ আমি এরকমই, মানে সবসময় মনে হতো যে না, ঠিক আছে, আমার লাইফ এরকমই, মানে আমার পাশে অন্য কেউ ভালো কিছু খাচ্ছে, আমাকেও যে খেতে হবে, ওরকম কখনো ফিল হয়নি। তো এভাবে। বড় ভাই তো তখন কোথায়? বড় ভাইকে আলিয়া মাদ্রাসাতে? না, বড় ভাই হচ্ছে তখন বাড়িতে চলে আসে উনি। আচ্ছা। উনি হচ্ছে তখন দাখিল পরীক্ষা কমপ্লিট করে আব্বুর কাছে কিছুদিন ছিল, তারপরে বাড়িতে চলে আসে। আচ্ছা। তো এরপর হচ্ছে আমি ওখানে 5 পারা বাকি যেটা ছিল সেটাও কমপ্লিট করে সম্পূর্ণ কোরআন হাফেজ হয়ে যায়। সেটা 2014 সালের দিকে হচ্ছে সম্পূর্ণ কোরআন হাফেজ শেষ করি এবং পাগড়ি নিয়ে ওখান থেকে। তো আমার হ্যাফজ সেকশনে হচ্ছে আমাকে ফ্রি করা হয়েছিল, কিন্তু ওখানে আরেকটা কিতাবখানা আছে, তো ওই কিতাবখানাতে কিন্তু ফ্রি সিস্টেম নাই, ওখানে আপনাকে পে করতে হবে পার মান্থ। তো যেটা হলো আর কি, আমি হুজুরকে অনেক রিকোয়েস্ট করলাম, হুজুর বলে যে সর্বনিম্ন যেটা সেটা তোমাকে আমি করে দিতে পারি, কিন্তু ফ্রি তোমাকে করা যাবে না। তো তখন আসলে কিভাবে পে করব এই জিনিসগুলো নিয়েছিলাম। তো তারপর হচ্ছে ওখানে ভর্তি হয়ে আমি কি দেখা যাবে কি করা যায়, আল্লাহ যাই করে। এরপর হচ্ছে ওখানে ভর্তি হয়, আমি নিজেই ভর্তি হই। আমার ছোট হুজুর যিনি ছিল উনি আমার ভর্তি ফি দিয়েছিল, উনি অ্যাডমিশন নিয়ে দিয়েছিল। ভর্তি হওয়ার পরে উনি হচ্ছে আমাকে বই যা কিছু আনুষঙ্গিক ছিল সবকিছু কিনে দিয়েছে।
1 মাস কি 2 মাস পরে দেখছে আমি পার মান্থ যে টাকাটা সেই বিলটা দিচ্ছি না। এরপরে আমি একটা হুজুরের কাছে গেলাম, গিয়ে বললাম যে আমার এই সমস্যা, আমি দিতে পারতেছি না। হুজুর বলে যে না, এইভাবে তো হয় না। কিতাবখানা বিষয়টা কি, আপনার তখন বয়স 14? জি জি। আমরা তো জানি যে জেনারেল লাইনে ক্লাস থাকে বা গ্রেড থাকে। আমি যেখানে ছিলাম এটা হচ্ছে আপনার ছিল আর কি, কওমি মাদ্রাসা। ও, কওমি মাদ্রাসা, সো হাফেজ হওয়ার পরে কিতাবখানাতে পড়া যায়। কিতাবখানাতে ওখানে আচ্ছা, পড়া যায়। সো okay. কওমি মাদ্রাসাতেই মূলত ছিলাম। হুম, তো তারপরে হচ্ছে হুজুর আমাকে একটা টিউশনি দেয়, 600 টাকা মাদ্রাসায় দিতাম, 100 টাকা আমার থাকতো। এরপরে হঠাৎ করে যেটা হয়, আমাদের মাদ্রাসার পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট বলতে একটা ছেলে মার্ডার হয় আর কি। মাদ্রাসার পাশে একটা মাঠের পাশে হচ্ছে মার্ডার হয় রমজান মাসে। হুম, ওই মার্ডার ব্যাপার বা সবকিছু মিলে হুজুরা নিষেধ করে যে আর কোনো ছেলে বাইরে যেতে পারবে না। ও, তখন টিউশনি বন্ধ হয়ে গেল। সবকিছু বন্ধ। ওহো। এখন আমি কিন্তু এতদিন দিয়ে আসছিলাম টাকা, যদি একদম প্রথম থেকে না দিতাম তাহলে একটা ব্যাপার ছিল। আর আমার ওই মাদ্রাসাতে যিনি হচ্ছে টাকা উঠাতো বা হচ্ছে দত্তরি বা এই টাইপের যিনি ছিল, উনি খুব কড়া ছিল আর কি, কড়া ভাষায় কথা বলতো এবং টাকার ব্যাপারে উনি খুব স্ট্রেট ছিল। তো তখন হচ্ছে উনি সাফ না করে যে না, এভাবে হবে না, টাকা তোমাকে দিতে হবে। হুম, তো আমার আর কোনো পথ না দেখে আমি চিন্তা করলাম যে না, এখানে আর থাকা যাবে না। আমি বাড়িতে চলে আসি তখন। বাড়িতে চলে আসি, আসার পরে ওখানে আমি হচ্ছে আলিয়া মাদ্রাসায় ভর্তি হই আর কি, নর্মাল জেনারেল লাইন যেটা সেটা। হুম। কোন ক্লাসে? আমি হচ্ছে ক্লাস 7-এ ভর্তি হই প্রথমে। ওকে। ক্লাস 7-এ ভর্তি হই। আমার রুল প্রথমে 50+ ছিল, 51 মতো ছিল আর কি স্টুডেন্ট ওখানে। তো ভর্তি হওয়ার পরে প্রথমে আমি হচ্ছে যখন চিটাগং ছিলাম, আমি একটা জিনিস মিস করেছি, সেটা অ্যাড করতে চাই। তো ওখানে আমার এই অবস্থাটা জানার পরে এক লোক জেনেছে বলতে তার বাসায় আমি খতম পড়তে যাই। হুম, খতম পড়ার পরে আমি তাকে বলি যে উনি আমাকে প্রথমে জিজ্ঞেস করে তোমার কে কে আছে। তো আমি ওনার বলি যে এই আমার প্রবলেম বা আমার বাবা আছে, এইভাবে আমি ইয়ে করি। তো উনি বলে যে তোমার দায়িত্ব বলতে আমি তোমাকে প্রত্যেক মাসে 200 টাকা করে দিব। তোমার মাদ্রাসা, প্রত্যেক মাদ্রাসায় হয়তো মাদ্রাসায় গিয়ে দিবা, আর না হয় তুমি এসে নিয়ে যাবা, যেভাবে হোক তুমি প্রত্যেক মাসে তুমি 200 টাকা করে পাবা। হুম, তো ওই লোকটা আমাকে 200 টাকা করে দিত এবং শেষের দিকে হচ্ছে উনি আমাকে 400-500 টাকা করেও দিত, মানে 14 সাল বা 15 সালের দিকে। তো যখন আমি বাড়ি চলে আসি, ওই টাকাটা হচ্ছে আমি নিতে পারতেছিলাম না আর কি। তো তখন ওনাকে ফোন করি যে আমি তো এখানেও পড়াশোনা করতেছি। উনি বলতে হচ্ছে তুমি একটু কোরআন তেলাওয়াত করে আমার মায়ের জন্য দোয়া করবা, এই জন্য তোমাকে পার মান্থে এইভাবে তোমাকে আমি খরচের জন্য দিব। হুম। তো বাড়িতে আসার পরেও ওই লোক আমাকে অনেক হেল্প করেছে। ওই লোকটা আমাকে পে করতো। আস্তে আস্তে ওই টাকাটা আমাকে 1000 টাকা পর্যন্ত লাস্টের দিকে পাঠাতো। যে ওই লোকটা হচ্ছে কাজীর ডিউরি ভাষা, চট্টগ্রাম। ওনার নাম হচ্ছে আব্দুল মুবিন সাহেব। হুম, উনি হচ্ছে টিচার। রিসেন্টলি আমি ওনার কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছিলাম না, যেহেতু ওনার বাসা চিনি না। বাসা চেঞ্জ করেছে, আমি বাসায় গিয়েছিলাম আর কি। ওনার আগে যে বাসা থাকতো ওই বাসা এখন থাকে না। উনি টিচিং প্রফেশন, টিচিং করায়। সো আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ, কারণ হচ্ছে আমি যখন না খেয়ে থাকতাম, সো ওই টাকাটা দিয়ে, ওনার টাকা দিয়ে আমি খেতে পারতাম। সো ওই সময়টাতে আর কি আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ। আল্লাহ তার দান কবুল করুক। জি, নিশ্চয়ই। জি, তারপর হচ্ছে বাড়িতে হচ্ছে আসার পরে আমার আরেক ভাই ইয়াসিন নাম ওনার, আমাদের পাশের গ্রাম ভুলুয়াপাড়াতে। তো উনি হচ্ছে আমার বিষয়ে জানতো, সবকিছু আমার অবস্থা জানতো। তো ওনাকে আমি শেয়ার করি যে ভাই আমি পড়াশোনা করতে চাই, আমি পড়াশোনা স্টপ করতে চাচ্ছি না। তো মাঝখানে যেটা হয়েছিল, আমি হচ্ছে পড়াশোনা যখন বাড়ি থেকে অ্যাডমিশন নেওয়ার পরে চালাতে পারতেছিলাম না, তখন আমি একটা চা দোকানে জব নিই আর কি, চা দোকানে চাকরি করার চিন্তা ছিল যে পার্ট টাইম চা দোকানে কাজ করব, আর তারপরে হচ্ছে আমি পাশাপাশি পড়াশোনা করবো। এটা কি ক্লাস 7-এ থাকতে? ক্লাস 7-এ যখন সাথে সাথে গিয়েছি আর কি, বাড়িতে যাওয়ার পরে। বাবা কি তখন সিকিউরিটি গার্ডই ছিলেন? হ্যাঁ, আমার বাবা হচ্ছে না তখন জবলেস, উনি বাড়িতে। ও, তখন উনি বাড়িতে থাকেন। আর বড় ভাইটা? বড় ভাইও বাড়িতে। ও, সবাই তখন মোটামুটি জবলেস। জি জি। বড় ভাই হচ্ছে পড়াশোনা কখনো স্টপ করেনি। উনি হচ্ছে তখন চট্টগ্রাম পড়াশোনা করতো, চট্টগ্রাম, কিন্তু বাড়িতে থাকতো আর কি। আমি 3-4 দিন যাওয়ার পরে ওখানে পরিবেশটা যেটা চিন্তা করলাম যে ওদের ওই পরিবেশে আসলে একজন স্টুডেন্ট মনে হয় না যে এখানে থাকতে পারবে বা চায়ের দোকানের পরিবেশ তো আসলে এরকমই হয়। জি হ্যাঁ, ওই চিন্তা করে পরে আমি আমার ওই বড় ভাইকে জানাই। বড় ভাই বলতে হচ্ছে আমার পাশের গ্রামের এক লোক ছিল, নাম হচ্ছে আপনার ইয়াসিন। তো ওই লোককে জানানোর পরে উনি যে কাজটা করে আমাকে 2টা হেল্প করে। ওই 2টা হেল্পই আসলে আমার লাইফের মনে করি আমি চেঞ্জ হিয়ার। প্রথম হেল্পটা ছিল উনি আমাকে একটা টিউশন ঠিক করে দেয়, আর আরেকটা হচ্ছে আমাকে লজিং ঠিক করে দেয়। মানে এক বাসায় থাকবো, ওনার ওখানে বাচ্চা ছিল 5টা, ওদেরকে পড়াবো এবং ওরা বিনিময়ে হচ্ছে খাওয়াবে এবং থাকার ব্যবস্থা করবে। এন্ড ওখান থেকে পড়াশোনা করতাম আর কি। আচ্ছা। হচ্ছে টিউশনি করাতাম, টিউশনিতেও মোটামুটি 1000 টাকা মতো দিত, ওটা দিয়ে হচ্ছে আমার চলে যেত। তো পরীক্ষা যখন আসতো তখন প্রবলেম হয়ে যেত, পরীক্ষার ফি দেওয়া, তারপর হচ্ছে বই পুস্তক কিনা। তো তখন যে কাজটা করতাম, আমি ওই যে রাজমিস্ত্রির কাম করতাম।
রাজমিস্ত্রির কাজ বলতে আমার এলাকাতে যারা কাজ করে, ইট বালি সিমেন্ট। রাইট। সো আমি অনেক কাজ করেছি এরকম। রাজমিস্ত্রি কোন সেকশনে কাজ করতেন আপনি? আমি হচ্ছে হেলপার সেকশনে বেশিরভাগ কাজ করেছি, অনেক বেশি। মানে আমার ফ্রেন্ড সার্কেলরা অনেক জানে যে আমি যখনই, মানে অনেকে আমাকে ওই এলাকাতে কেউ জানতো না যে আমি এই কাজ করি, আমি বাহির এলাকাতে কাজ করতাম। সো যখন যেতাম ওই এলাকাতে অনেকে যে মনে করতো এই ছেলেটা রাজকামি করে, মানে ওইভাবেই আমাকে চিনতো। আমি জাস্ট পরীক্ষার আগে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ কাজ করতাম, জাস্ট পরীক্ষার ফি এবং বই পুস্তক বা নোটস কেনার জন্য যা যা টাকার দরকার ছিল। তখনই এটা হয়ে গেলে দেন হচ্ছে আবার স্টাডি করতাম। ওই সময়টাতে হচ্ছে আমার আপনার মাদ্রাসাটা গ্যাপ যেত। তো তখন এভাবেই আসলে পড়াশোনা করেছি। ওখানে প্রায় 4 বছরের মতো ছিলাম লজিং এ, এবং ওই টিউশনি করে পাশাপাশি হচ্ছে এইভাবে কাজ করে করে আমি এক এক সময় এক এক কাজ করেছি। আমি রঙের কাজও করেছি, মাঝে মধ্যে যদি কাজ না পেতাম তাহলে যে রঙের কাজ করতাম। ওভাবে কাজ করে আমার এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি রেজাল্টটা মোটামুটি অতটা ভালো ছিল না, 3 পয়েন্ট সামথিং ছিল, 4 পয়েন্টের মতো। আর হচ্ছে আমি জিএসসি তে পেয়েছিলাম 4.96, 4 আউট অফ 5। জি, রাইট। তো এসএসসি কমপ্লিট হওয়ার পরে আমরা হচ্ছে দাখিল পরীক্ষা আর কি মাদ্রাসা থেকে বলি, দাখিল পরীক্ষা দেওয়ার পরে আমার এখন যেটা চিন্তা করলাম যে আমি কি পড়াশোনা করব নাকি আমাকে অন্য ইয়েতে যেতে হবে, জবে যাব বা হচ্ছে বা অন্য কিছু করতে হবে। একটা বাজার একটা দোকান দিই, কিছু ইয়ে দিয়ে একটা কম্পিউটার দোকান দিই আর কি। ওখানে ফটোকপি, তারপর হচ্ছে ছবি তোলা, এগুলোর উপরে একটা দোকান দিই। সো ওখানে 1 বছরের মতো দোকানদারি করি বা হচ্ছে ব্যবসা করি। ওই বিজনেসটা মনে হচ্ছে না যে গ্রো হচ্ছে বা আরো লসের দিকে যাচ্ছে। এরকম 1 বছর পরে চিন্তা করলাম না আমি আবার হচ্ছে অ্যাডমিশন নিয়ে নিই, পড়াশোনা কন্টিনিউ করবো, দেখি কি করা যায়। সো 1 বছর পরে আবার অ্যাডমিশন নেই, চট্টগ্রামে হচ্ছে আমার মাদ্রাসাটা পড়ে। তো ওখানে আসার পরে আমি চিন্তা করলাম হচ্ছে একটা জব করব, পাশাপাশি হচ্ছে স্টাডি করব। তো আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, আমার তেমন কোনো জব পাওয়ার তো ইয়ে নাই যেহেতু মাত্র দাখিল পরীক্ষা নিই, তো ওখানে একটা মেইলে আপনার হচ্ছে জব নেই। মেইল বলতে হচ্ছে আপনার হলুদ মরিচ যে ইয়া করতো, যে হলুদ মরিচ যে ইয়া কাজ করে আর কি, গুঁড়া করে, রাইট। সো ওখানে হচ্ছে মূলত ইয়ে নেই। ওখানের কাজ হচ্ছে ওদের সিস্টেমে হচ্ছে আমি বিকালে যেতে হবে, রাতে 8টা-9টা পর্যন্ত কাজ করবো, বাকি সময়টাতে আমি পড়াশোনা করতে পারবো। কাজ কি আপনার ওই জিনিসটা ছিল হলুদ মরিচ গুঁড়া করা? জি জি, ওই লোকটা মালিকটা ছিল আমাদের বাড়ির আশেপাশে। যে কত টাকা পেতেন আপনি কাজ করে? তো ওই টাকা বলতে ওখানে প্রথমে আগে জবটা নেই আর কি, 7,000 টাকা দিব বললো, টাকা খাওয়া আমার, বাকিটা হচ্ছে আমাকে ইয়ে করতে হবে। ওরা জাস্ট কাজ করতে হবে 8টা থেকে আপনার 4টা থেকে 8টা পর্যন্ত বা 9টা পর্যন্ত, এই সময়টাতে। তো আমি প্রথম দিন যখন কাজ করতে যাই, ওরা ওদিন যে মরিচটা বলে আর কি, একদম ঝাল যে মরিচটা থাকে, বোম্বে মরিচ বা এটা একটা মরিচ বলে, ওই মরিচটা নিয়ে আসে। ওই দিন হচ্ছে প্রথমে এটা ইয়ে করবে, গুঁড়া করবে। সো ওদের তো অভ্যাস আছে যারা কাজ করে 2-1 জন, আর আমাকে হচ্ছে একদম সামনের দিকে দেয় আর কি, যেখান থেকে বের করতে হবে ওখানেই আমাকে দেয়। আমার অবস্থা ওখানে খুব খারাপ হয়ে যায়, আমি কয়েকবার বমি করি ওখানে, মানে আমি অবস্থা খুব খারাপ, নিতে পারছিলাম না, এবং ঝালে আমি খুব কান্না করি এবং কয়েকবার ওখানে বমি করে পরে হচ্ছে চলে আসি। তো ওখানে প্রায় অল্প কয়েকদিন কাজ করা হয়েছে, টিকতে পারেনি। এবং হচ্ছে ওরা যেভাবে বলেছে সেভাবে না, ওরা বললো যে 4টা থেকে 8টা পর্যন্ত এরকম জব দেবে, বাট ওরা দেখা যাচ্ছে মাঝে মধ্যে বলতে কালকে যাওয়ার দরকার নাই মাদ্রাসায়, আমাদের এখানে বসতে হবে বা আমি থাকবো না, তোমার ক্যাশে থাকতে হবে, এভাবে বলতো। সো এই জন্য আর ওটা কন্টিনিউ করা হয়নি। আচ্ছা, এরপরে হচ্ছে সেম, আমি আর পড়াশোনা ওখানে আর কন্টিনিউ করতে পারতেছি না। ওখান থেকে আমি ট্রান্সফার হয়ে আবার এলাকাতে চলে আসি। চিন্তা করলাম এলাকাতে হয়তো বা টিউশনি করে কিছু একটা করে হয়তো পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো। এলাকাতে চলে আসি। তো এলাকাতে এসে আমি আমার আন্টির বাসায় থাকতাম, আন্টিতে ওখানে খাওয়া দাওয়া করতাম এবং একটা মাদ্রাসায় ভর্তি হয়ে ওখানে পড়াশোনা করতাম। সো এরপরে যেটা হলো, আমার ভাই, আমাদের একটু জায়গা ছিল, আম্মু মারা যাওয়ার পরে আম্মুর একটু জায়গা ছিল, ওই জায়গাটা আমাদের হয় আর কি। তো ভাই বললো যে এভাবে তো আর চলবে না, বাইরে চলে যাব, তোমাকেও নিয়ে যাব, আমিও চলে যাব। তো প্রথম উনি হচ্ছে আমার সাথে একটা প্ল্যান করে, দেখো আমি বাইরে চলে যেতে চাচ্ছি, তো এই জায়গাটা বিক্রি করে আমি প্রথমে বাইরে যাব, কিছুদিন পরে তোমাকে নিয়ে যাব। ভাই বলে এটা? যে আমার ভাই বলে। উনি আমাকে অনেকক্ষণ বুঝায়, তারপর আমি বললাম যে ঠিক আছে, এটাই ভালো হবে। 8 শতক বা 10 শতক, এটা কি বাড়ির জায়গায় আমাদের। তারপর হচ্ছে ভাইয়া এটা বিক্রি করে ভাই চলে যায় বাইরে, কুয়েতে চলে যায়। আচ্ছা। তো তারপর হচ্ছে আমাকেও নিয়ে যাবে, আমিও পাসপোর্ট করি, টাসপোর্ট কমপ্লিট, এন্ড হচ্ছে আমার মালয়েশিয়া যাওয়ার কথা। তো মালয়েশিয়ার জন্য আমি এক জায়গায় অ্যাপ্লাই করি। তো ওখানে তারা ইন্টারভিউ নেয় আর কি, ওখানে 300-400 জনের মতো ইন্টারভিউ নিয়েছে। তো ওখান থেকে তারা 4-5 জনকে একটা সিলেক্ট করবে একটা পদবীর জন্য আর কি, আর বাকি কয়েকজনকে নিয়ে যাবে। তো ওখান থেকে আমাকে সিলেক্ট করে আমি ফার্স্ট হই ওখানে, যে তোমাকে হচ্ছে ফার্স্ট হিসাবে নেওয়া হয়েছে। তো আমাকে মেডিকেলে পাঠায়, মেডিকেল কমপ্লিট, সবকিছু ওকে, এখন জাস্ট ভিসাটা লাগবে আর আমি চলে যাব, এরকম অবস্থা। তো একদিন আমার মনে হলো
আমি চিন্তা করলাম যে আমি পড়াশোনা করেছি বা আমি আসলে আরো পড়াশোনা করতে চাই, বা আল্লাহ আমাকে একটা মেধা দিয়েছে যে আমি আমি কিছু একটা পড়লে খুব মনে থাকে, বা আমি কিছু যদি জানার ইচ্ছা করি সেটা খুব ভালোভাবে জানতে পারি। সবকিছু চিন্তা করে আমি আমি চিন্তা করলাম যে ইন্টারনেট থেকে আয় করা যায় কিনা। ওই সময়টা যখন হয়ে গেছে আপনার জি visa? জি ভিসা হয়নি, বাট হয়ে যাবে আর কি, প্রসেসে আছে। প্রসেসিং আছে, right? হ্যাঁ। তো এটা কত সালের গল্প? এটা এটা হচ্ছে 2018 সালের, 2018 সাল, 4 বছর আগের। জি জি। সো তখন আমি হচ্ছে চিন্তা করছি যে ইন্টারনেট থেকে আয় করা যায় কিনা দেখি। সো ওটা ঘাটতে থাকলাম ইউটিউবে, দেন ফ্রিল্যান্সিং রিলেটেড একটা ভিডিও পাই যে ফ্রিল্যান্সিং করেও ইনকাম করা যায়। এর আগে আমি খুব একটা স্মার্টফোন আমার কাছে ছিল না, তো দ্যাটস এগুলো নিয়ে আমি জানতাম না। স্মার্টফোন আমি ইউজ করি 18 সালে বা 17 সালের দিকে তখন। সো এরপর হচ্ছে আমি জানতে পারি যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়। তারপরে ওই দিন সারা রাত হচ্ছে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দেখি, সারা রাত জেগে দেখি। সকালে উঠে আমি 100% ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি আর কোথাও যাচ্ছি না, আমি বাংলাদেশে আমি বাংলাদেশে থাকবো। আমি ভাইকে ফোন দিই যে ভাই আমি আর বাইরে যাচ্ছি না, তুমি যেভাবে হোক আমাকে 30,000 টাকা ম্যানেজ করে দাও, আমি আর বাইরে যাব না। 30,000 টাকাতে কি করবেন আপনি? একটা কম্পিউটার নেবো। কম্পিউটার তো কিনবেন? হ্যাঁ, মানে রাতে আবার কম্পিউটার ভিডিও দেখি যে কম্পিউটার কিনতে কত টাকা লাগবে, একদম বাজেট পিসি বানাইতে কত টাকা লাগবে, এগুলো দেখি। হ্যাঁ। তো ভাইয়া আমাকে ওখান থেকে সাব জানিয়ে দিয়েছে, না এটা হবে না, তোমার অলরেডি তোমার মেডিকেল করে ফেলছো বা কয়েক টাকা খরচ করে ফেলছো, এটা তো আর হবে সম্ভব না। বা তুমি এখন মনে করছো যে আগে একবার ব্যবসা করছিলাম ওখানেও লস হয়েছে, তো এটাও মনে করছো যে হয়তো এরকম কিছু হবে। বা উনি হয়তো বা জানতো যে ইন্টারনেট থেকে এরকম স্ক্যামিং টাইমিং হয়তো হইতে পারে। তো উনি আমাকে জানা যে এটা হবে না। তো পরে হচ্ছে আমি যেটা করি, আমি ওনার ফোন ব্লক করে দিই। উনি আমার সাথে অনেক ঝগড়াঝাটি, যেটা হবেই না কোনোভাবে। আর আপনার কথা হচ্ছে আমাকে করতেই হবে। আমি 100% মানে আমি dedicated। এখান থেকে কিছু করতে পারবো, আমি খুবই Confident ছিলেন, okay। একদিনে আমার অত কনফিডেন্স চলে আসছে। তো তারপরে আমি যেটা করি, আমি ওনার ফোন ব্লক করে দিই। এবং হচ্ছে যে আমার পাসপোর্ট নিয়ে গেছিল ভিসা লাগানোর জন্য, ও আমার খুব খুঁজতে থাকে যে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করার কথা, বাট উনি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য খুঁজতেছে। এই ছেলে সব হয়ে যাচ্ছে, এখন কিছু টাকা অলরেডি দিয়ে ফেলছে, বাকি টাকা দিয়ে জাস্ট ভিসাটা পাসপোর্টটা নিয়ে যাব। তো আমাকে পুরো এলাকাতে অনেকজনকে বিচার দেয় যে এই ছেলেটা আমাকে পাসপোর্ট দিয়েছে আপনার ইয়ের জন্য, ভিসা লাগানোর জন্য, বাট এখন এই ছেলেটা আমার কিছু করতেছে না, আমার অনেক টাকা লস হয়ে যাবে। তো পরে একটা ইয়ে হয়, সালিশ হয়ে কয়েকজন মিলে, আমাদের ভোলাপাড়া গ্রামের কয়েকজন মিলে বসে ওই পাসপোর্টটা আমাকে দিয়ে দেয় আর কি। আমার কিছু টাকা দিতে হয়েছে অবশ্যই। আপনার তো লস হলো। আমার তো লস হয়েছে, আমার মেডিকেলের টাকা কিছু টাকা লস হয়েছে, ওটা ভাইয়া দিয়েছিল আর কি আমাকে। ওকে। তারপর ভাইয়া তো ব্লক করা, আমার সাথে যোগাযোগ করছে না, ভাইও রাগ টাগ করে আর আমার সাথে যোগাযোগ করতেছে না। তো আমি যেটা করলাম, তো চিন্তা করছি যে আমি একটা টার্গেট সেট করি যে আগামী 5 মাস আমি ফ্রিল্যান্সিং শিখবো, এবং কিভাবে কিভাবে করতে হবে, কখন শিখবো, এটা আমার কাছে তো কম্পিউটার নাই। সো তখন যেটা করি, আমি একটা কিন্ডারগার্ডেনে জব নেই, কিন্ডারগার্ডেন মাদ্রাসা আর কি, কিন্ডারগার্ডেন। সো ওখানে হচ্ছে ওনার হুজুরের একটা কম্পিউটার ছিল, মাদ্রাসায় হচ্ছে 3,000 টাকার মতো স্যালারি দিবে। সো হুজুরের একটা কম্পিউটার ছিল, আমি হুজুরের সাথে অনেক ভালো রিলেশন ছিল, আগে থেকে রিলেশন ছিল। সো ওখানে জব নেই। তো হুজুরকে বললাম যে আমাকে যদি ডেইলি কিছু সময় দেওয়া যায়, আমি জাস্ট আপনার কম্পিউটারে একটু কাজ করব। সো হুজুর বললো ঠিক আছে, তোমাকে দেওয়ার জন্য প্রবলেম। তো তারপরে আমি দিনে হচ্ছে মোবাইল ফোনে ইয়েগুলো দেখতাম, টিউটোরিয়াল দেখতাম, অ্যান্ড রাত্রে, দিনে তো সুযোগ পেতাম না। প্রথমত হচ্ছে কিন্ডারগার্টেন পড়ানোর পরে এক্সট্রা একটা টিউশনি করতাম, ওটা করার পরে হচ্ছে বিকেলবেলা বা যখন একটু সময় পেতাম ওই টিউটোরিয়াল দেখতাম ইউটিউবে। রাইট, ইউটিউবে টিউটোরিয়াল দেখতাম। আপনার টিউটোরিয়াল দেখার পরে হচ্ছে হুজুরের কাছে গিয়ে রাত্রে, হুজুর 9টা পর্যন্ত, 8টা-9টা পর্যন্ত হুজুর কাজ করতো। সো 9টার পরে গিয়ে হচ্ছে হুজুর আমাকে দিত। তো কম্পিউটারটা ছিল অনেক স্লো, ডুয়েল কোর এরকম ছিল, অনেক স্লো। তো 9টার পরে হচ্ছে আমি কম্পিউটারে কাজ করতাম, একটু ট্রাই করতাম। ওকে। তো হুজুর বলতো যে দেখো, এটা তো আমার কম্পিউটার না, এটা মাদ্রাসা কম্পিউটার, যদি কিছু হয়ে যায়, তুমি যেগুলো করতেছো, হুজুর তো এই সম্পর্কে জানতো না, আইডিয়া নাই। হ্যাঁ। তো তুমি যেগুলো করতেছো যদি কোনো প্রবলেম হয় আমার উপরে আসবে, কোনো সমস্যা হলে। তো আমি যেটা করতাম হচ্ছে, প্রথমত আমি ওয়েব ডিজাইন শুরু করি, ওয়েব ডিজাইন দিয়ে। এগুলো কি সব আপনি ইন্টারনেট থেকে দেখে দেখে, ফ্রি দেখে নিজে সম্পূর্ণ ফ্রিতে, তখন কোর্সের অত বেশি ছিল না। রাইট। প্রথমে HTML জাভাস্ক্রিপ্ট এগুলো দেখি, দেখার পর আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি ম্যাথ একটু ছিলাম, যেহেতু আমি ক্লাস 7 পর্যন্ত এর আগে পড়ি নাই, কোডিং অত বেশি আমার মাথায় রাখতে পারতেছিলাম না। তো চিন্তা করলাম যে না, এটা আমার জন্য না, ওয়েব ডিজাইন আমাকে দেওয়া হবে না। আচ্ছা। দেন হচ্ছে আমি SEO শুরু করি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ। তো SEO শুরু করার পরে দেন হচ্ছে কয়েকটা ভিডিও দেখি, কয়েকটা করার পরে মনে হচ্ছে যে না, এটা আমার জন্য সেম, আমি এটার সাথে যাচ্ছি না। ওকে।
এরপরে হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনের কিছু ভিডিও দেখি। ওকে, তো গ্রাফিক ডিজাইনের ভিডিও দেখার পরে আমার মনে হচ্ছে যে না, এটা ক্রিয়েটিভ জিনিসটা, ওই একটা ভিডিও দেখাচ্ছিল ওখানে এসে একটা ডিজাইন করতেছে। সো তখন আমার মনে হচ্ছে যে এভাবে না করে ওগুলো একটু বেটার হতে মনে হচ্ছে, ও মানে আমি এটা থিঙ্কিং করছিলাম। ওকে সো ওই জিনিসটা দেখার পরে আমি ডিসিশনে যে আমি অবশ্যই গ্রাফিক ডিজাইনার হব। ওকে, মানে আমি এখানে কাজ করব। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করব। হ্যাঁ, তো ওখানে আমি একটা প্লেলিস্ট ইউটিউবে ফলো করি, একটা বাইরের কান্ট্রি একজনের ফলো করি। ফলো করার পরে হচ্ছে ওখানে উনি স্টেপ বাই স্টেপ শেখাতো। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 1 by 1 শিখতাম। সো আজকে যদি আমি একটা ভিডিও দেখি, ওটা রাত্রে গিয়ে যাই প্র্যাকটিস করতাম। হুজুর একটা সময় গিয়ে আমাকে না করে দিল যে দেখো, এটা আমার মনে হচ্ছে যে তুই ঠিক আছে, এটা তুমি ঠিক করছো। আর বিশেষ করে আমার কম্পিউটার আরো স্লো হয়ে গেছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর তো একটু ভারী সফটওয়্যার, হ্যাঁ, সো ওটা ইনস্টল করার পরে এখনো স্লো করে দেয়। জি পুরো কম্পিউটার স্লো হয়ে গেছে। তো উনি প্রশ্ন টাইপ করতো, উনি বললো যে এটা স্লো হয়ে গেছে, আমি আর দিতে পারবো না তোমাকে। বাট উনি যতদূর হেল্প করেছে এটা অনেক ছিল। ততদিনে আমি ইলাস্ট্রেটর টুলস গুলো শিখে ফেলেছি। ওকে, মানে হুজুর, আমি ওনার কাছে কৃতজ্ঞ, উনি আমাকে ততদিন অতটুকু সুযোগ তো দিয়েছে। সো তারপরে হচ্ছে আমি মোবাইলে ভিডিও দেখে যাচ্ছি, এন্ড ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি যে ভাই তো আর দিবে না, বা ওনার সাথে আর কন্ট্যাক্ট নাই। তারপরে আমি সাহস করে বলতে কি করবো, তখন কিছু করার ছিল না। আমি তো খুবই কনফিডেন্স যে আমি করতে পারবো। সো একজনের সাথে কথা বলে, আমার আন্টির সাথে কথা বলে একটা 30,000 টাকার মতো একটা লোন নেই আর কি। আন্টির সাথে কথা বললাম যে দেখেন আপনি নিয়ে দেন, আমি মান্থলি এটা চালাইতে পারবো। 3,000 টাকা করে হচ্ছে আমি নুরানি মাদ্রাসা থেকে পেতাম, কিন্ডার গার্ডেন থেকে। ওই স্যালারিটা হচ্ছে আমি দিয়ে দিব, আপনি আমাকে লোন নিয়ে দেন, আমি একটা কম্পিউটার নিতে হবে আমার। তো তারপরে হচ্ছে উনি একটা লোন নিয়ে দেয়, ব্র্যাক থেকে একটা লোন নিয়ে দেয় 30,000 টাকার। ওই 30,000 টাকা দিয়ে আমি একটা কম্পিউটার কিনি, সেকেন্ড হ্যান্ড একটা কম্পিউটার কিনি। কম্পিউটার কেনার পরে ওটা দিয়ে হচ্ছে আমি রাত দিন চেষ্টা করতাম। হ্যাঁ, রাত দিন বলতে আমি যেহেতু নুরানি মাদ্রাসায় জব করতাম, অ্যান্ড হচ্ছে ওখানে এছাড়াও আরেকটা টিউশনি করাতাম আর কি। তো টিউশনি প্লাস নুরানি মাদ্রাসা, এটা শেষ করার পর যতটুকু সময় পেতাম ওই ইয়েতেই সময় দিতাম। তো প্রথম 1-2 মাসের মধ্যেই ভালোভাবে দেখতেছি আমার ভালো ডিজাইন হচ্ছে। তো ডিজাইন গুলো যখন আমি আপলোড দিতে শুরু করলাম, আমার বিহান্স নামে একটা পোর্টফোলিও সাইট আছে। এটাও কি আপনি ওই ইউটিউব দেখে? সবকিছু এখনো পর্যন্ত যা আছে সবকিছু ইউটিউব দেখে আমি শিখছি। বিহান্স আপনি নিজের পোর্টফোলিও ওপেন করেছেন বা প্রোফাইল ওপেন করেছেন, এগুলো সব ইউটিউব থেকে? ইউটিউব থেকে। নরমালি একজন গ্রাফিক যেহেতু আমি এখন শেখাচ্ছি ডিজাইন, সো একজন গ্রাফিক ডিজাইন শেখানোর জন্য আপনার মিনিমাম 3-4 মাস সময় লাগে। আপনি ভালোভাবে শিখতে হলে 4-5 মাস লেগে যায় অ্যাকচুয়ালি। আর আমি 2 মাসে এমন অবস্থা হয়েছে, খুব ভালোভাবে ডিজাইন করতেছি। সো ডিজাইন করে যখন আপলোড দিচ্ছি, তখন আমেরিকার একজন লোক আমার ওই ডিজাইনে কমেন্ট করেছে যে তোমার ডিজাইনগুলো আমার দরকার, বা আমি তোমাকে কাজ দিতে চাচ্ছি, তোমার আমার আন্ডারে তুমি কাজ করলে বলো। সো তাকে আমি ইনবক্স করি যে হ্যাঁ আমি কাজ করতে যাচ্ছি। সো এরপর হচ্ছে পেমেন্ট নিয়ে কথা, যে পেমেন্ট কিভাবে দিবা। আমার তো কোনো পেমেন্ট মেথড, কোনো সিস্টেম নাই বাংলাদেশ ওরকম। উনি বললো যে পেপাল দিয়ে আমি পেমেন্ট করতে পারবো। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ফাইবার অ্যাকাউন্ট খুলে তোমাকে আমি লিঙ্ক দিচ্ছি, তুমি আমাকে ফাইবারে পে করো। তো তখনই আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা। আমি কিন্তু মানে আগে অফার আসছে যে আমার টাকা পেমেন্ট পাবো, তখন কিন্তু ফাইবার অ্যাকাউন্ট খুলে ফাইবার অ্যাকাউন্টে সে আমাকে প্রথমে একটা কাজ দেয়, $10 একটা কাজ ছিল। সো ওই $10 পেয়ে তো আমি মহা খুশি। প্রথম কাজ ছিল যে 5 স্টার সহ এটা কমপ্লিট করি, একটা অর্ডার, প্রথম অর্ডার। সাথে আমাকে $5 একটা টিপ দেয়। এটা কত সালে শুরু হলো আপনার প্রথমে? 18 সালের শেষের দিকে। 18 সালের শেষের দিকে, হ্যাঁ। তো তারপরে হচ্ছে ওই একই বায়ার আমাকে আরো 4-5টা কাজ দেয়, মোট 6-7টার মতো কাজ কমপ্লিট করে ফেলে। এরপর ওই গিগে কাজ আসা শুরু করে দেয়। ওকে, মানে নরমালি তখন থেকে আর কি, যে পার ডে 3-4টা করে অর্ডার আসা শুরু করে দেয়। সো তখন থেকে অ্যাকচুয়ালি লাইফটা অন্যরকম ভাবে চেঞ্জ হয়ে যায়। এই গ্রাফিক ডিজাইন বলতে কি আপনি শুধু একটা কোনো পার্টিকুলার প্রোডাক্টের ডিজাইন করতেন, নাকি সব ধরনের গ্রাফিক ডিজাইন? প্রথম অবস্থায় আমি আপনার ফ্লায়ার, তারপর যে বিজনেস কার্ড, এগুলো করতাম। তো এগুলো করে যখন পোর্টফোলিওতে আপলোড দিয়েছি, খুব একটা রেসপন্স পাইনি। তো আমি তারপরে টি শার্ট ডিজাইন শুরু করেছি। টি শার্ট ডিজাইন একটা বাইরের একটা ইউটিউব ভিডিও দেখতাম একটা চ্যানেলে। সো ওই ভিডিওগুলো দেখে আমি ডিজাইন প্র্যাকটিস করতাম। আচ্ছা। সো টি শার্ট ডিজাইনের ওখানেই সে কমেন্টস করেছে যে আমার একটা টি শার্ট ডিজাইন দরকার। ওকে, ওখান থেকে শুরু। এন্ড প্রথম কাজটাই আমার টি শার্ট ডিজাইনের উপর ছিল। ওকে, এন্ড স্টিল এখনো পর্যন্ত আমি টি শার্ট ডিজাইনের উপর কাজ। সো আপনি ওই যে ডিসিশনটা নিয়ে ফেললেন সেদিন, আপনি দেশের বাইরে চলে গেলেন না, ওই ডিসিশনটা নেওয়ার পর এখন 4 বছর হয়ে গেছে। আমি প্রথম প্রশ্নটা করতে চাই যে এটা কি ভালো ডিসিশন ছিল না খারাপ ডিসিশন ছিল? অ্যাবসলিউটলি ভালো ডিসিশন ছিল। বাই দ্য ওয়ে, আপনারা যারা দেশের বাইরে চলে যাচ্ছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে দেশে থেকে কিছু করার জন্য এই ভিডিওটা না। হয়তো উনি মনে করেছেন এখানে আমি ভালো করবো, সে কারণে উনি গেছেন। কেউ হয়তো মনে করবেন দেশের বাইরে গিয়ে ভালো করবেন, তারা দেশের বাইরে যান। এটা ওনার ভালোর জায়গা থেকে আমি যেহেতু আমি সাকসেস হয়েছি, বা আচ্ছা, সাকসেসের জায়গাটায় আমি একটু আসতে চাই। একটা হচ্ছে যে এই ফিভার বলেন বা বিহ্যান্স বলেন,
যেখানে আপনাদের ক্লায়েন্টরা আসে আপনাদেরকে কাজ দেয়, আপনি কি শুধু এই এই মাধ্যমেই কাজ করেছেন নাকি এনাদের সাথে সম্পর্ক হয়ে ব্যক্তিগতভাবেও এনাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ করেছেন? মানে যত ইনকাম করবেন আপনি তত তো ওখানে দেখা যায় আলটিমেটলি কত ডলার আপনি ইনকাম করেছেন। এটা কি এখনের কথা বলছেন না প্রথম থেকে? সব ইন টোটাল। আচ্ছা, ইন টোটাল আমি প্রথম শুরু করেছি এইভাবে বাহিরে, মানে মার্কেট প্লেসের বাইরে যেখানে কাজ জমা রাখে আর কি অ্যাকচুয়ালি, ওখান থেকে আমার প্রথম কাজটা আসে। সো ওটাকে আমি যেহেতু ওখানে পেমেন্ট নেওয়ার অপশন নাই, তখন মার্কেট প্লেসে নিয়ে যাই। সো ওই ক্লায়েন্টের সাথে তখন মার্কেট প্লেসে কাজ হয়, এবং মার্কেট প্লেসে কাজ কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে এখন যেহেতু আমার আদার্স ইয়ে আছে, এখনো মাঝে মধ্যে বাহিরেও কাজ করি। এবং মার্কেট প্লেসের বাইরে এসেও কাজ করার সুযোগ আছে কিনা? আছে কি? এখন কাজ আছে অবশ্যই। এখন আমি এজেন্সির সাথে কাজ করছি, আমার 2টা এজেন্সির সাথে ফুল টাইম কাজ হচ্ছে। এটা কি দেশের বাইরে না ভিতরে? দেশের বাইরে। দেশের বাইরের এজেন্সি। সো আপনি এজেন্সিগুলোতে কাজ দেন? জি জি। তো এটা কি আপনার এখন পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে আছে নাকি আপনি নিজেও কোনো ছোটখাটো প্রতিষ্ঠান করেছেন, হ্যান্ডস তৈরি করেছেন? প্রতিষ্ঠান তো অবশ্যই আছে। আপনার প্রতিষ্ঠান আছে? আমার নিজের প্রতিষ্ঠান আছে। কবে দিলেন এটা আপনি? আমি হচ্ছে 2020 সালের দিকে হচ্ছে প্রথম একটা প্রতিষ্ঠান শুরু করি আর কি। প্রতিষ্ঠান বলতে আমার ওখানে কাজও দিতাম আমার একটা টিম নিয়ে, এবং পাশাপাশি হচ্ছে আমি ওখানে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দিতাম এবং শেখাতাম আর কি, স্টুডেন্টদেরকে শেখানো শুরু করি। তো আমি চিন্তা করলাম যে যেটা আমি পারি সেটা সবাইকে শেখানো উচিত। সো ওই জিনিসটা মাথায় আসার পরে আমি আপনি ফ্রি শেখাতেন ওই সময়টা? ফ্রি, একদম টোটালি ফ্রিতে। ওকে। সো আপনার ইনকাম বা আপনার এই 4 বছরে আপনার কি পরিমাণ রেভিনিউ জেনারেট হয়েছে এই কাজ করে? আমার হচ্ছে, যদি আমি শুধু আমার পার্সোনাল যে নিজেরটাই বলবেন আপনি দয়া করে। আমার উইদাউট টিম আমার এখনো পর্যন্ত 40,000 প্লাস। আমার 2টা ফাইবার অ্যাকাউন্ট আছে। 2টা বলতে আমার একটা অ্যাকাউন্ট লিগ্যালি খোলা যায়, আর একটা অ্যাকাউন্ট হচ্ছে আমার ভাইয়ের আইডি দিয়ে, মানে আমার ভাইয়ের সম্পূর্ণ ডিটেইলস। একটা অ্যাকাউন্টে আমার $22,000 কমপ্লিট, আর একটা অ্যাকাউন্টে আমার $18,000 কমপ্লিট। ওকে, কমপ্লিট। এটা তো ওই যেটা আপনি মার্কেট প্লেস থেকে নিয়েছেন, এর বাইরেও তো একটা মার্কেট প্লেস, শুধু অনলি একটা ফাইবার। আচ্ছা। এছাড়াও আমার 2টা এজেন্সির সাথে কাজ হচ্ছে প্রতিনিয়ত। আমি মার্কেট প্লেসে যা ইনকাম করেছি তার চেয়ে বেশি ইনকাম করেছি আমি এজেন্সিতে, শুধু এজেন্সিতে। এক্স্যাক্টলি, সেটাই আমি বারবার জোর দিচ্ছিলাম। তাহলে আপনার এই 4 বছরে আপনার মান্থলি যদি আমি গড় করি, এখন মাসিক ইনকাম কত আর কি, প্লাস মাইনাস? আমি হচ্ছে এক্সাক্ট কোনো একটা বলবো না, আমি জাস্ট লাস্ট 6 মান্থের যদি একটা অ্যামাউন্ট বলি, আমি লাস্ট 7 মান্থের একটা ক্যালকুলেশন করেছিলাম একটু আগে, দেখছিলাম যে লাস্ট 7 মান্থে আমার কত আর্নিং হয়েছে। শুধুমাত্র ফাইবারের একটা অ্যাকাউন্ট থেকে আমার লাস্ট 6 মান্থে $17,000 ইনকাম হয়েছে। লাস্ট 6 মান্থ আই হ্যাভ প্রুভ এন্ড এভরিথিং। লাস্ট 6 মান্থে আমার 7 মান্থের, সরি আমি 7 মান্থের একটা ডিটেইলস দেখে এসেছি, $17,000 প্লাস ইনকাম হয়েছে। তার মানে $2,000 প্লাস। এটা শুধু একটা অ্যাকাউন্ট এবং শুধু ফাইবার অনলি, আদার্স কোনো কিছুই না। আমার টিম ছাড়া আমার একটা অ্যাকাউন্ট আছে যেখানে শুধু টিম কাজ করে। ওকে, শুধু অনলি টিমকে কাজ দিয়ে ওরা কাজ করে। ওকে। সো আপনার এখন যদি আমি টিম বা অন্যান্য যে মাধ্যমগুলোতে আপনি কাজ করছেন সবকিছু মিলিয়ে আপনি লাস্ট মান্থে কত ড্র করেছেন, আপনি এটা যদি আমাদেরকে একটু বলেন। উইথড্র করেছি কত? লাস্ট মান্থে আপনার ইনকাম ছিল কত ইন টোটাল? লাস্ট মান্থ হচ্ছে আমি অগস্ট মাসে আমি 10 মিনিট স্কুলের সাথে প্রচুর কাজ করেছি। 10 মিনিট স্কুলের স্টোরিটাতে আমি একটু পরে আসতেছি, তার আগে আপনার জায়গা, যেহেতু ওই সময় একটা গ্যাপ করেছি, তো ওই লাস্ট মাসে ছিল হচ্ছে আমার 3,000 কত ডলার, 3,000 সামথিং। এর আগের মাসে ছিল 4,000, মানে জুলাইতে ছিল 4,000। আমি জাস্ট জানতে চাচ্ছি যে গড়টা কত, যদি ধরেন আমি যদি বলি আপনার প্রতি মাসে বাংলাদেশি টাকায় 6 ডিজিট প্লাস ইনকাম থাকে, সেটা কি 3 লাখ টাকা বলবো আমি, নাকি 2.5 লাখ টাকা বলবো, নাকি 3.5 লাখ টাকা বলবো? আমি হচ্ছে যদি এভারেজ ধরি, রাইট নাও এভারেজ ধরলে অবশ্যই 3 প্লাস। আলহামদুলিল্লাহ। সো আপনি নিজেকে প্রুভ করেছেন, ব্যাপারে কোনো সন্দেহ নাই। 10 মিনিটসের সাথে আপনার ট্যাগ হওয়ার স্টোরিটা কি? আচ্ছা, এটা একটা স্টোরির মাধ্যমে। প্রথমত হচ্ছে 10 মিনিট স্কুল অবশ্যই অনেক বড় একটা প্ল্যাটফর্ম, নিঃসন্দেহে। তো প্রথমত আমি একটা ইন্টারেস্টিং কাহিনী আছে এখানে আমি শেয়ার করতে চাই। আমি 1 বছর আগে আমার আরেকটা ইমেল দিয়ে, আমার তখন একটা ইমেল ছিল আর কি, আমার পার্সোনাল একটা ইমেল ছিল। সো ওই ইমেল দিয়ে আমি 10 মিনিট স্কুলকে একটা ইমেল করি। তো আমার মনে হলো যে আমি যেভাবে শেখাচ্ছি এটা খুব মানুষের কাছে রিচ হচ্ছে না। 10 মিনিট স্কুলের সাথে কাজ করার জন্য তাদেরকে একটা ইমেল। ও, আপনি নিজে থেকেই একটা ইমেল করেছিলেন 1 বছর আগে। ওকে, বিউটিফুল। ইমেলটা ছিল এমন যে আমি শাহাদাত হোসাইন, আমি এভাবে কাজ করি, আমার সিভিটা অ্যাড করে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছি টি শার্ট ডিজাইন নিয়ে। আমি আপনাদের প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছি, বা এখানে একটা টি শার্টের ডিজাইন লঞ্চ করতে চাচ্ছি। তাদের কোনো রেসপন্স পাইনি, এবং তাদের পেজও নক করেছে, কোনো রেসপন্স পাইনি। ওকে। তো 1 বছর পরে, ইন্টারেস্টিংলি 1 বছর 3 দিন পরে ডিরেক্ট আমি হচ্ছে গত বছর আগস্ট মাসের 31 তারিখ, আমার মেলটা এখনো আছে, তাদেরকে মেল করি। ঠিক 1 বছর 3 দিন পরে, আপনার এই বছরে হচ্ছে জুলাই মাসের 3 তারিখ আমাকে একটা কল করা হয় 10 মিনিট স্কুল থেকে। ওকে। কল করে প্রথম বলো যে 10 মিনিট স্কুল থেকে কল করা হয়েছে। আমি তো প্রথমে সারপ্রাইজ, অবশ্যই সারপ্রাইজ। বললো যে, আমি মনে করছি হয়তো প্রমোশনাল কিছুর জন্য কল করা হয়েছে। তো বললো যে আমরা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছি,
তো অনেকজনের সাথে কথা বলছি, বাট আমরা আপনাকে বেশি ইয়ে করছি যে আপনার সাথে হয়তো বা কাজটা করতে চাচ্ছি। ওকে, এটা শোনার পরে তো মানে আমি চুপ ছিলাম অনেকক্ষণ, হ্যাঁ, যে আমি যেটার জন্য 1 বছর আগে অ্যাপ্লাই করেছিলাম, ওরা কিন্তু ওই থ্রোতে আবার আমাকে ইয়ে করে নাই, মানে পরে যেটা জানতে পারলাম আর কি, যারা ওরা এই কাজ জিনিসটা- দেখেছে আপনার। আমার কাজ দেখে মূলত, বা আমার যে টিউটোরিয়াল গুলো ও, সেগুলো দেখে আমাকে ওরা পিক করেছে। ওকে, সো তার মানে ওরা মেইল এখনো চেক করে? এখনো এখনো ওই মেল থেকে আমার সাথে কোনো কন্ট্যাক্ট করেনি ওরা। ওকে, ভেরি ইন্টারেস্টিং। So, এই জিনিসটা আমি শেয়ার করি, আমার আইমান ভাইয়ের সাথে কথা সো হয়েছে। মেইল ওকে নাই নাই ওর জায়গায়, ওর কাজ ওকে খুঁজে নিয়েছে। ও বিউটিফুল। তারপর আমি কিন্তু ওই মেইলে আমার অনেক কিছু অ্যাড করেছি, আমার অনেক কাজ, তারপর হচ্ছে আমার অনেক ভিডিও, ইভেন আমি কয়েকটা ভিডিও করে অ্যাড করেছি যাতে করে আমাকে দেখে নেয়। হুম। তো ওই ভিডিওগুলো দেখার পরে এখন যে আমার ইমপ্রুভ বলেন বা বোঝানোর স্টাইল বলেন সবকিছু মিলে এখন মনে হচ্ছে যে না, ওই ভিডিওগুলো আসলে খুব একটা কোয়ালিটিফুল ছিল না। ওকে, এখন এখন সো 10 মিনিট স্কুলের সাথে ট্যাগ হওয়া আপনার কতদিন হলো? এটা মাসখানেক? আমি অ্যাড হয়েছি রিসেন্টলি, আপনার 1 মাসের মতো 1 মাসের মতো হয়েছেন। তার মানে আপনি এখন টিউটোরিয়াল তৈরি করছেন। ওদের তো কোর্স কারিকুলাম হিউজ, জি, প্রচুর। ওখানে ওদের নিজস্ব একটা সিলেবাস থাকে। সো ওই সিলেবাস অনুসারে আপনাকে ভিডিও তৈরি করতে হচ্ছে। এখন এই ভিডিওগুলো দেখলে কি একটা ছেলে, যেমন আপনি নিজেও ভিডিও দেখেছেন, দেখে দেখে আপনি নিজে আজকে এই জায়গাটাতে, আপনার ভিডিও দেখে যার এরকম আগ্রহ আছে যে মনে করবে না এই জায়গাটা আমি শাইন করবো, সে কি কমপ্লিট একটা ধারণা পাবে? জি, ভাই একটা বিষয় বলতে চাচ্ছি কি, বাংলাদেশে যে ফ্রিল্যান্সিং করে এখন ইনকাম করা যায় এটা সবাই জানে, হুম। মানে ইভেন সবাই জানে, কিন্তু আপনি যেহেতু বললেন সে কারণে আপনার সাথে আমার অ্যাড করা। এই যে আপনি একটা লার্জ ভলিউম ইনকাম করছেন, বা মানুষ চাইলে এই রকম জায়গায় নিজেকে নিয়ে আসতে পারে, বা এর চেয়েও বেশি ইনকামের জায়গায় নিয়ে যেতে পারে, এটা অনেকে বিশ্বাস করতে চায় না, এটা অনেকে হোয়াটস আমি মনে করে। আজকে মানে এখানে আসার যে রিজন সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি মানুষকে বোঝাতে যে কিভাবে অ্যাকচুয়ালি ইনকামটা করবে, প্রপার যে গাইডলাইনটা। আমার একটা ইচ্ছা ছিল যে আমি এখানে আসার পর একটা গাইডলাইন দিব, জাস্ট 5 মিনিটের একটা গাইডলাইন দিব। ওই গাইডলাইনে যদি কেউ সামনের দিকে যায়, আমি শিওর যে 100% সে সাকসেস হবে যদি ওই গাইডলাইনটা সে ফলো। বলেন প্লিজ। হ্যাঁ, সো আমার গাইডলাইন হচ্ছে কেউ যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, সর্বপ্রথম তাকে একটা সময় নিতে হবে, ধৈর্য অবশ্যই থাকতে হবে। আপনার যদি এমন হয় যে আপনি 3 মাস পরীক্ষা করবেন যে ইনকাম করতে পারবেন কিনা, এরপর আপনার অন্য কিছু তারা আছে, ওরকম হলে হবে না। প্রথমত আপনাকে টাইম নিয়ে আসতে হবে। মানুষ করে কি, আপনি 14-15 বছর পড়াশোনা করে যেখানে আপনার 10-15 হাজার টাকার স্যালারিতে জব করা কঠিন হয়ে যাচ্ছে, তো এখানে কিন্তু আপনার 3 লাখ টাকা স্যালারি করার আছে, অপরচুনিটি আছে। তো এই জায়গায় যদি আপনি চিন্তা করেন 1-2 মাসের চিন্তা করেন, তাহলে কিন্তু হবে না। না, অনেকে মনে করে যে এটা একটা ইয়ের মতো, যাবো লটারিতে ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, না, বিষয়টা এরকম কখনোই মনে না। করে। হ্যাঁ, এটা অনেক হার্ড। ডেফিনেটলি হার্ড। বর্তমানে হচ্ছে মনে করে ফ্রিল্যান্সিং অনেক সহজ, এটা অবশ্যই সহজ না, অনেক হার্ড। ইভেন মানুষ যে বলে সরকারি চাকরি একটা সোনার হরিণ, এটাও এরকমই, সাকসেস হওয়াটা সোনার হরিণের মতোই। তো এখানে আসতে হলে আপনাকে ধৈর্য থাকতে হবে। রাইট। সো ধৈর্য ধরার পরে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন ওয়েতে আগাবেন, আপনি কোন জিনিসটা শিখবেন। যেমন অনেক কিছু আছে যে স্কিল গুলোতে আপনি কিছু করতে পারবেন না। ক্লিক করে করে অনেক ইনকাম করা যায়, অনেকে অ্যাড দেয় যে ক্লিক করে করলে এই ইনকাম করা যাবে, অ্যাপস ইনস্টল করলে ইনকাম করা যাবে, এগুলোর কোনো ফিউচার না। এগুলো ইভেন ইনকাম করার পর আপনি উইথড্র করতে পারবেন না। সো তারপরে হচ্ছে আবার কিছু স্কিল আছে যেগুলো যদি আপনি এখন শিখেন, 2 বছর পরে সেগুলোর ভ্যালু থাকবে না। রাইট। যেমন আমি এটাকে ছোট করছি না, একটা স্কিল কথা বলি, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ। মানুষ আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেক টাকা ইনকাম করতো, কিছুদিন পরে সফটওয়্যারই চলে আসবে। এখন কিছুদিন পরে না, এখন কিছু কিছু ওয়েবসাইট আছে সম্পূর্ণ ফ্রিতে, আপনি যত বেশি কমপ্লিকেটেড ছবি দেন না কেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ স্মুথলি উইথিন ফিউ সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে আপনাকে। এরকম অনেক ওয়েবসাইট আছে, অ্যাডোবির একটা ফ্রি ওয়েবসাইট আছে। তো যারা আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করেছিল তারা একটা সময় ভালো করেছে, বাট এখন কিন্তু তাদের আস্তে আস্তে কাজগুলো কমে যাবে। সো এরকম অনেক স্কিল আছে, আপনি যদি চিন্তা করেন যে এই স্কিলগুলো এখন শিখেন, তাহলে কিন্তু হবে না। সো এখানে ব্রেনটা খোলা থাকতে হবে যে এটা 10 বছর পরে কি দাঁড়াবে, 5 বছর পরে কি দাঁড়াবে। অ্যাবসলিউটলি। আপনাকে অবশ্যই ওই জিনিসটা সিলেক্ট করতে হবে যে ফ্রিল্যান্সিং আসছেন লং টাইম যেন কাজ করতে পারেন, আপনার যেহেতু এটা যেন একদম লং টাইম কাজ করে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ক্রিয়েটিভ জিনিস যেন শিখে। এখন শেখার জন্য অনেকে ভুল করে ফেলে। আমার সামনে অনেক অ্যাড আসে এখন, প্রচুর কোর্সের অভাব নেই। এখন অনেকে অ্যাড করে কি তার কোনো সাকসেস স্টোরি নেই, সে 1 টাকাও কখনো মার্কেট প্লেস ইনকাম করে নাই। সে আজকে কিছু ভিডিও দেখে শিখেছে, কালকে থেকে সে শেখানো শুরু করে দিয়েছে, এরকম অনেক আছে। সো এরকম মানুষের কাছে গেলে বা এরকম কিছু শিখে কোনো লাভ হবে না। আপনাকে ভালো প্ল্যাটফর্ম থেকে, ভালো জায়গা থেকে কিন্তু শিখতে হবে। সো 10 মিনিট স্কুল এই জায়গা থেকে কিন্তু খুব ভালো কাজ করছে। 10 মিনিট স্কুল ফ্রিল্যান্সিং রিলেটেড অনেকগুলো কোর্স নিয়ে আসতেছে। বেসিক্যালি ওরা গুড ব্র্যান্ডের ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং মূল কথা হচ্ছে যেখানে ওরা অবস্টাকল ফেস করে সেখানে ওরা বেস্ট আউটপুটটা বের করার চেষ্টা করে, এবং ওরা এমন এমন মানুষদেরকে ইনক্লুড করছে যারা মার্কেট প্লেস বলেন বা যারা
ব্র্যান্ড ভ্যালু আছে কিনা, বা তারা আসলে মার্কেট প্লেসে কাজ করছে কিনা, সবকিছু এক্সপিরিয়েন্স অনুযায়ী মানুষদেরকে হচ্ছে ওরা নিচ্ছে। সো 10 মিনিট ফ্রিল্যান্সিং এর উপর এখন ফোকাস যে করছে। এখন ফ্রিল্যান্সিং নিয়ে তাদের প্রচুর প্ল্যান যা দেখলাম, এবং Beautiful. ফ্রিল্যান্সিং এর যে কোর্স গুলো আছে বা ফ্রিল্যান্সিং এর যে ইয়েগুলো আছে, যেগুলো শিখলে স্কিল গুলো আছে, সেই স্কিল গুলো প্রচুর আছে এখন 10 মিনিট স্কুলে। সো আপনি বলতে চাচ্ছেন আপনার যে ভিডিওগুলো ওখানে আছে বা আপনি যে ভিডিওগুলো ডেভেলপ করছেন সেগুলো যদি কেউ ভালো করে দেখে বা এই কোর্সটুকু যদি নেয়, তাহলে আলটিমেটলি আপনার গ্রাউন্ডে আপনি যতটুকু মুন্সিয়ানা দেখিয়েছেন ততটুকু সে ওখান থেকে জানতে পারবে বা শিখতে পারবে। জি ইনশাল্লাহ, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি 10 মিনিট স্কুলের সাথে জয়েন হওয়ার পরে। ওখানে কিভাবে একটা মানুষ শুরু করার পরে সে কিভাবে অ্যাকচুয়ালি শিখতে হবে, এন্ড ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করতে হবে, এবং আমি লাইভ প্রজেক্ট দেখিয়েছি। একটা ক্লায়েন্ট থেকে কাজ নিলাম, সে কাজটা কমপ্লিট করলাম, সে কিভাবে পেমেন্ট করলো, সে কি টিপ দিল, সবকিছু আমি কমপ্লিট দেখিয়েছি ওখানে। বিউটিফুল। এবং আপনি ওই আপনার গ্রামে বসেই এই ইনকামটা জি করছেন? এখনো পর্যন্ত আমি গ্রামে আছি, আমি গ্রামে থেকে কাজ করছি এখনো পর্যন্ত। আপনার বাবাকে এখন আর নিশ্চয়ই কাজ করতে হয় না। না, না। আপনার ভাই যা প্রায় বছর ইনকাম করে সেটা আপনি প্রায় মাসে ইনকাম করেন, এরকম একটা অবস্থা। ইনশাল্লাহ। তো ফাইনালি ও প্রুভ করেছে নিজেকে। কি করেনি বলেন? ও মরিচের গুঁড়া ভাঙা থেকে শুরু করে রাজমিস্ত্রির কাজ থেকে শুরু করে এবং একবেলা খাবারের জায়গাটা, সেখান থেকে অনিশ্চয়তা থেকে শুরু করে আজকে সে কোথায় এসে দাঁড়িয়েছে। তো আমি যে জায়গাটা বিক্রি করেছিলাম, মানে আমাদের যে জায়গাটা বিক্রি করেছিলাম ওটা দেশের বাইরে যাওয়ার জন্য। দেশের বাইরে যাওয়ার জন্য 50,000 টাকা করে তখন বিক্রি করে দিয়েছি। হুম। তো ওই জায়গা থেকেও এখন 10 টাইমস ভালো প্লেস বলতে পারেন। কিনেছেন ওখানে এখন জায়গা কিনেছি প্রায় আমরা 50,000 টাকা শতক 50,000 টাকা শত তখন বিক্রি করে দিয়েছিলাম। করে দিয়েছেন 8 শতক। তো ওর চেয়ে 10 গুণ ভালো জায়গা আপনি কিনেছেন। জি ভালো কিনেছি। এখন এটা আমাদের গ্রামে আর কি বলতে পারেন হচ্ছে অত বড় জায়গা এখনো কেউ নেয়নি, এরকম করে আমরা জায়গা নিয়েছি শুধু বাড়ি করার জন্য। বিউটিফুল বিউটিফুল। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাড়ি করা হবে, জাস্ট জায়গাটা এখনো কমপ্লিট করেছি না। অনেক শুভকামনা থাকবে। আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে একজন কোরআনের হাফেজকে আজকে ইন্টারভিউ করেছি, এবং যিনি, আপনি তো বোধহয় ইন্টারমিডিয়েট পড়া হলো কি না কমপ্লিট হয়নি? ওটা আমি এখনো পড়াশোনা করছি মাদ্রাসাতে পড়ছেন, কিন্তু আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করা হয়নি আপনার। ইটস আ বিউটিফুল স্টোরি, ইটস আ বিউটিফুল স্টোরি। ও ইন্টার কমপ্লিট করেনি বলবো না, ইন্টার কমপ্লিটও করতে পারেনি, এবং ও কতটা চেষ্টা করেছে ইন্টারটা পাস করার জন্য আপনারা দেখেন। সেই ছেলে আজকে ঘরে বসে 3 লাখ প্লাস টাকা ইনকাম করে প্রতি মাসে, এবং নট অনলি দ্যাট, ওকে 10 মিনিট স্কুলের ও একজন ট্রেনার। এটা যে কত বড় সাকসেস। ও 10 মিনিট স্কুলের ব্র্যান্ডটাকে ক্যারি করে। মানে এটা আপনারা আপনাদের জায়গা থেকে বোঝার চেষ্টা করেন যে ও আসলে নিজেকে কোথায় নিয়ে গেছে। সো আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করি, সেই পৃথিবীতে একাডেমিক কোয়ালিফিকেশন, আমি বারবারই কথাটা বলেছি, বিভিন্ন ভিডিওতে বলেছি, একাডেমিক কোয়ালিফিকেশন ইটস আ গ্রেট উইপন কোন একটা জায়গায় এন্ট্রি নেওয়ার জন্য। আপনি একাডেমিকভাবে ভালো রেজাল্ট করলেন, ঠিক আছে, এটা একটা গেট পাস কোন একটা জায়গায় এন্ট্রি করার জন্য, কিন্তু সেটাই সর্বশেষ কথা নয়। বরং এরকম উদাহরণ ভুরি ভুরি আছে, একাডেমিক কোয়ালিফিকেশন নাই, একাডেমিক এডুকেশন নাই, কিন্তু সে নিজেকে এমনভাবে প্রুভ করেছে যে একাডেমিক্যালি সুপার হাইলি এডুকেটেড একটা মানুষ, সেও সেই জায়গায় যেতে গেলে অনেক সময় লাগবে বা যেতে পারেনি। ও 3 লাখ প্লাস প্রতি মাসে ইনকাম করে, একাডেমিক্যালি অনার্স মাস্টার্স পড়ে ব্রিলিয়ান্ট রেজাল্ট নিয়ে একটা সিইও হয়েছে প্রতিষ্ঠানে, সে কয় টাকা ইনকাম করে আপনি একটু কম্পেয়ার করে দেখেন। এটা আবার সব ফ্রিল্যান্সারের চিত্র সেটাও কিন্তু বলা যাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন। ফ্রিল্যান্সিং করলেন মানে হচ্ছে আপনি কালকে সাধুদের জায়গায় চলে যাবেন, বিষয়টা এরকম না। এখানে আসলে সাধুদের জায়গায় যাইতে হলে ইউনিকনেস লাগবে, কারণ ও যেটা দেখে বলেছিল যে এই ভিডিও দেখার পরে ওর যে নিজে থেকে কনফিডেন্টটা ফিল করেছিল যে না, বিদেশ আমার জন্য না, এই জায়গাটা আমার জন্য। এইটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওতে। আপনি যদি মনে করেন যে না এই জায়গাটা আপনাকে দিয়ে হবে এবং এটাই আপনার জায়গা, তাহলে আপনি সাধুদকে উতরে যেতে পারবেন। আমি মনে হয় ভুল বলি নাই। রাইট। শেষ করতে চাই, এবং ডেফিনেটলি এই কোর্সটা যারা করতে চান এবং শাহাদতের সাথে কাছ থেকে যারা কিছু শিখতে চান, এবং যারা মনে করেন যে না আমি একটু এক্সপিরিয়েন্স করে দেখতে চাই যেখান থেকে বেটার কোনো আউটপুট বের করা যায় কিনা, 10 মিনিটের এই কোর্সটা আপনাকে অফার করছে। সো এই কোর্সটা করার জন্য খুব সহজ নিয়ম হলো আপনি আমার ভিডিওর উপরে গিয়ে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করবেন, করার পরে আপনি ওখানে গিয়ে ওদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনি এনরোল হবেন। নিশ্চয়ই একটা ফি ওখানে নির্ধারণ করা আছে, খুব বড় অঙ্কের অর্থ না আমার যেটা মনে হয়। তো আমরা শেষ করি। আপনি যেহেতু কোরআনের হাফেজ, আমাদেরকে একটু